আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি যে মরণ ঘাটি ওই পর্যন্ত ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত নানাভাবেই বাংলাদেশের ওপরে আক্রমণাত্মক পরিবেশ তৈরি করেছিল। এদিকে সর্বশেষ সীমান্তবর্তী এলাকায় এখন জনবল সহ বিজিবি ও বিএসএফ এর ভেতরে কিন্তু সংঘর্ষ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে ব্যাপক সংঘর্ষ আকার ধারণ করেছে এবং গ্রেনেড হামলা করা এবং গ্রেনেড বোমা চালানোর পর্যন্ত নির্দেশনা দিয়েছে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আসুন, সর্বশেষ বাংলাদেশ ও ভারত কেন যুদ্ধ চায়, ডক্টর ইউনূস কেন এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি যে মরণ ঘাটি ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে, প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। ও 3টা বাহিনীর পোশাকে ওই যে 3টা আছে চলে গেছে, আমরা ওই পুলিশের পোশাকটা সরি আমাদের দেখানো দরকার ছিল, ওরা মানে চলে গেছে গা, মানে দেখাইতে পারলে ভালো হইতো। আমরা বলছিলাম ওই একটু আনা যাবে না, এই ওই ড্রেসটা আনা যাবে না, ওই 3জন বলা হয়েছিল 3টা থাকার জন্য। হ্যাঁ, ফাইনাল যেটা হয়েছে পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, সরি বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এখন এখন এটা রাখার কথা বলছিলেন, আবার চলে আপনারা দেখেন না যাওয়ার সময়। আচ্ছা, ছবি পাঠাই দিব না ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সবকে একসাথে ঢুকতে পারছেন, আস্তে আস্তে ঢুকতেন না, এরকম ওইটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, যেটা সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আপনারা সবাই জানেন যে আমরা এর আগে একটা সার্কুলার দিছিলাম ভাই, যে আমাদের দেশে অনেকেই অবৈধভাবে বসবাস করতেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো ৪৯,২২৬, এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮।
31শে জানুয়ারি কিন্তু তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। আর আমরা ইন দি মিন টাইম এই ইটা কমানে প্রায় 10,53,00,000 টাকা আমরা ট্যাক্স রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে, যেহেতু আর প্লাস তারা এখনো চলে যাচ্ছে এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা শুধু তাদের বিবেচনাই না এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে। যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা। তারপরে তো নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ টাছ যে অনেক সময় হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা যাব যে বাংলাদেশ ও ভারতের ভিতরে যে পরিস্থিতি সক্রিয়, এই পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল তথা আমেরিকা জাতিসংঘ কি বলছেন। এদিকে নরেন্দ্র মোদীর অবস্থা ব্যাপক নরবর, কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের তোপে। আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ঠাকুর তারা দিমাগ কা সড়ক গড়ে আচ্ছা মাঝে সড়ক লেক, আমি জানি না কি বলবো। তবে আগে শুভেন্দু দাদার বক্তব্যটা একটু শোনেন তো, মারি কি বলছে। সকাল সকাল কি কিছু খেয়েছে নাকি? লাল পানি টানি ছুড়িয়ে লাল করতে হবে, শুনুন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে সকাল সকাল লাল পানি খাইলে কিছুটা এরকম ফিলিংস আসে। হ্যাঁ শুভেন্দু দাদা, ওপার বাংলা থেকে এমন কথা বলছিস, আমরা এপার বাংলা থেকে কিন্তু ছুটিয়ে লাল করে দেবো। সীমান্তে জাস্ট একটা ট্রেইলার দেখেছো, কাস্তে হাতে, বাস হাতে, ঠাস হাতে কিন্তু আমরা সীমান্তে পৌঁছে গিয়েছিলাম। ওপার বাংলা এপার বাংলা যদি তোমরা মানে বাংলা টু বাংলা লাগো, তাহলে কিন্তু কয়েক মিনিট আমাদেরও লাগবে না। রাষ্ট্র হিসেবে ভারত অনেক শক্তিশালী, সেটা আমরা জানি। যুদ্ধ বিমান আছে, তোমাদের মিসাইল আছে, ড্রোন আছে, অনেক কিছু আছে। সে তুলনায় আমরা অনেক কি বলা হয় যে মেশিনারি যে সংকট আছে, কিন্তু তুমি সাহসটা দেখেছো? তোমার বিএসএফ এটাতে যে মেশিনারিজটা আছে, সেটাকে মোকাবেলা করার জন্য আমার দেশের কৃষক সে একটা কাস্তে হাতে নিয়ে সীমান্তে বসে আছে। কখন তোমাকে শিকার করবে মারি, রাপ্পা রাপ্পা পুষ্পার মতন, ঠিক রাপ্পা রাপ্পা করে দেবে। ডক্টর ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাচ্ছে, এক ভয়ঙ্কর অভিযোগ এনেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিজেপির এই কি বলা যায় সংসদ সদস্য। তিনি বরাবরই বলছেন, ভারতের প্রত্যেকটা রাজনীতিবিদরা বলছেন যে ডক্টর ইউনূস সরকার আসলে ভারত বিদ্বেষটাকে মার্কেটে জীবিত রেখেছেন, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিজেপির এই ধরনের বক্তব্য প্রতিনিয়ত দেয়। তো একই ভাষায় আজকে শুভেন্দু তিনি বলছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ লাগাইতে চাচ্ছে ইউনূস সরকার, আর সেটা বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। তো বাংলাদেশের বিপক্ষে ভারতের যদি যুদ্ধ হয়, কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণারও তিনি দাবি জানিয়েছেন। তো শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি মারি, ওই আকাশপথে মেশিনারি শক্ত আছে ভালো, সেটাতে কলিজার প্রমাণ হয় না। তো কলিজা তোমার দেখতে হলে আমাদের সাথে ফেস টু ফেস খেলতে হবে। বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ আমরা যারা আছি, কলিজা কিন্তু মারি সেই লেভেলের, তোমার বোঝা উচিত। হ্যাঁ, ওই আকাশ থেকে বোমা টোমা মেরে ইসরায়েলি ভঙ্গিতে হয়তো অনেক কিছুই পারবে, সেটা আমরা স্বীকার করছি, কিন্তু ফ্রন্ট লাইনে তোমাদের 100 আর আমাদের 10 খেলা কিন্তু হবে। এইখানে তোমরা আসলে বসবা, কিন্তু ওই আকাশপথে ইসরায়েলি স্টাইলে সেটা তুমি সত্যি বলছো, আমি অস্বীকারের সুযোগ নেই। শুভেন্দু বলছেন যে
আপনার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনূস সরকারের পাশাপাশি শেখ হাসিনা খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেছেন। তার বক্তব্য শুধু মোহাম্মদ ইউনূস সরকার নয়, এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী। বাংলাদেশে অনেক দিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার ঘটছে, মানে তার মতো এরকম গান্ডুমার্কা কথা। এরপর বলছে যে আপনার অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন এই শুভেন্দু। বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত আচ্ছা এরকম নানান ভূমিকা নিচ্ছে। বলছে যে তারা নাকি বড় ভাইয়ের মতো ধৈর্য ধরছে, যে থাকে না ছোট ভাইয়ের আচর টাচর দেয়, তারা নাকি ধৈর্য ধরছে। আরে এই ভারতের মধ্যে আমি বললাম না যে বিজেপি ভবিষ্যৎ বলছে বিজেপি ভেঙে যাবে, বিজেপি সরকার এইবারে কিন্তু জোট করে ক্ষমতা নেওয়া লাগছে। আর এইসব কর্মকাণ্ডের জন্য যারা ভারতের সচেতন জনতা তারা কিন্তু এগুলো পছন্দ করে না, কখনোই করে না। আইসো শুভেন্দু, খেলা হবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।